আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ঘুমের ট্যাবলেট খেয়ে স্বামীকে গলা কেটে হত্যার পর 6 টুকরো। রাজধানীর মহাখালী এলাকায় স্বামীকে হত্যার পর 6 টুকরো করে লাশ গোপন করার ঘটনায় ফাতেমা বেগম ওরফে শিল্পীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একটিতে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত। আজ 2 জুলাই ঢাকার ষোড়শ অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নিপু এই রায় ঘোষণা করেছেন। এবারে জানাবো, সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত, গভীর সাগরে যেতে মানা। বঙ্গোপসাগরে লঘুচাপ। বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে সমুদ্রে কেউ যেন বিনা প্রয়োজনে না যায়, তাহলে নানাবিধ যে সমস্যা রয়েছে সেগুলো মোকাবেলা করতে হবে। হঠাৎ করে বাংলাদেশে এই সময় অনেক ঝড় বৃষ্টি হয়, তাই এই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ জায়গায় থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। জানাবো, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। বাংলাদেশে যে ধরনের অপপ্রচার চলছে সেগুলো কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন যে বাংলাদেশে যে ধরনের কার্যক্রম চলমান রয়েছে সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়। আমরা বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছি বলে জানান তিনি। তিনি আরও জানিয়েছেন, দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এদিকে নতুন কর্মসূচির ঘোষণা বিএনপির ছাত্রদলের। জুলাই আগস্টে ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এরপর জানাবো, বিএনপি নেতা বাবরের আমন্ত্রণে হাওর অঞ্চলে যাচ্ছে 2 জন প্রতিমন্ত্রী। বিএনপির এক সময়ের অত্যন্ত দাপুটে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার ফলে তিনি জেলেই তার 17 বছর কেটেছে। অবস্থায় নতুন করে বিএনপি সরকার ক্ষমতা আসলে বাবরও তিনি ক্ষমতার মসনদ উপভোগ করছেন। অবস্থায় তিনি আগের মতো না হলেও এখনো রাজনীতিতে তিনি প্রভাব রেখে চলেছেন। এবার তিনি 2 জন বিএনপির প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন হাওরে ভ্রমণ করার। নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য তিনি। আজ মদন মোহনগঞ্জ খালিয়াজুড়িতে এসেছেন তারা। এবং সর্বশেষ জানাবো, ভারতের অরুণাচলের বেশ কিছু অঞ্চল দখলে নিল চীনের সেনারা। অত্যন্ত সুখের সংবাদ যে ভারতের হিন্দুত্ববাদীদের উপর আবারও আক্রমণ শুরু করেছে চীনের সেনারা। জানা গেছে ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ অরুণাচল প্রদেশের অঞ্চলে হানা দিয়েছে চীনের পিপুলস লিবারেশন আর্মি। এর ফলে ভারতের হিন্দুত্ববাদীরা এখন আর বাংলাদেশ নিয়ে নাক গলাতে পারবে না, কারণ এখন তাদের নিজেদের ভূখণ্ড রক্ষা করার জন্যই নাক গলাতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বাবরের আমন্ত্রণে হাওর অঞ্চলে যাচ্ছে 2 প্রতিমন্ত্রী। নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে নেত্রকোনা যাচ্ছে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ মোহনগঞ্জ খালিয়াজুড়িতে আসছেন তারা। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ নাদির হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি
বিএনপির প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল ৫ আসনে সংসদ সদস্য। অন্যদিকে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঢাকা ৯ আসনে সংসদ সদস্য। তার পূর্বপুরুষের বাড়ি মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায় দুই প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে মদন মোহনগঞ্জ ও খালিয়াজুড়িতে বিভিন্ন পথসভা এবং হাওর অঞ্চলে পোনা মাছ সংরক্ষণ সহ বিভিন্ন বিষয়ে তারা একসঙ্গে আলাপ আলোচনা করছে এবং তারা এগুলো কিভাবে সংরক্ষণ করা যায় সেসব বিষয় নিয়ে একযোগে কার্যক্রম চালাচ্ছে। মূলত বিএনপি সরকার ক্ষমতা আসার পর রাষ্ট্র ব্যবস্থা পুনরায় তারা ভালো করার বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবস্থায় দেশ জুড়ে আসলে যে ধরনের কার্যক্রম আসলে চলছে সেটি সবার জন্য খুবই ভালো একটি বিষয়। আসলে বিএনপি চায় দেশটিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আগলে রাখতে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যেভাবে বাংলাদেশটাকে মানুষের এক ভালোবাসার জায়গায় নিয়ে গিয়েছিলেন, বর্তমান তারেক রহমানও একইভাবে রাষ্ট্র চালাতে চায়। আসলে নতুন করে বাংলাদেশটাকে সাজিয়ে গুছিয়ে তুলতে চাচ্ছে বিএনপির তারেক রহমান। তিনি মূলত তার নেতাকর্মীদেরকে দুর্নীতি থেকে ১০০ হাত দূরে থাকার জন্য নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগের সময় যেভাবে ব্যাংকিং খাত লুটপাট হয়েছিল সেই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ একটি প্রগতিশীল ও উদারপন্থী মুসলিম রাষ্ট্র। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত যে কোনো অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে। আজ সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন বলেন, সাইবার অপরাধ ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম সার্বভৌমের রাষ্ট্রের প্রতিষ্ঠার পক্ষে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফিলিস্তিনের পক্ষে থেকে তারপর সব সময় তিনি কার্যক্রম চালিয়ে গেছেন। আমরাও ফিলিস্তিনের পক্ষে আসলে থাকব। সেজন্য আমরা ফিলিস্তিনকে কথা দিচ্ছি, যারা পালিয়ে থাকা স্বৈরাচার রয়েছে, যারা ভারতে বসে দেশের বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার এবং ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, মূলত এসব সন্ত্রাসীদেরকে খুব দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন তিনি বলেন, আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে এসব বিষয়ে খুবই উদারপন্থীভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি বলে জানান তিনি আরও জানান যে পুরো বিশ্বকে আমরা একটি ভালো অবস্থানে দেখতে চাই এবং আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আসলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি বলে জানান সালাউদ্দিন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে এই মিডিয়াকে ব্যবহার করে তারা বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। এটি আর কোনোভাবে হতে দেয়া হবে না। ঘুমের মধ্যে ট্যাবলেট খাইয়ে স্বামীকে গলা কেটে হত্যার পর ৬ টুকরো করলেন স্ত্রী। রাজধানীর মহাখালী এলাকায় ৫ বছর আগে স্বামীকে হত্যার পর ৬ টুকরো করেছিলেন স্ত্রী ফাতেমা বেগম ওরফে শিল্পী। এই ঘটনায় দায়ে শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ ঢাকার ষোড়শ অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন্নাহার নিপু এই রায় ঘোষণা করেন। এ বিষয়ে অতিরিক্ত পিপি খন্দকার শফি নেওয়াজ নাছির বলেছেন, হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মরদেহ গুমের ঘটনায় ৭ বছরের কারাদণ্ড, ১০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। জানা গেছে, তিনি মূলত এমন এক মহিলা, নিজের স্বামীকে তৎকালীন সময় তিনি হত্যা করে তার লাশ ৬ টুকরো করে তারপর লাশ গুমের চেষ্টা করেছিলেন। এই ঘটনায় সারা দেশ জুড়ে এমন চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং বিষয়গুলো নিয়ে সবাই খুবই সতর্ক অবস্থায় ছিলেন এবং এই বিষয়গুলো নিয়ে আসলে বিষয়গুলো কোন দিকে যাবে সেটি নিয়ে সবাই কথা বলছিল। তবে শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো খুবই খারাপের দিকে চলে গেছে। এই ঘটনার মধ্য দিয়ে মূলত সবাই দেশের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিল। তবে বাংলাদেশের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা মূলত নতুন করে যে কার্যক্রম চালিয়েছে সেটি সত্যি প্রশংসার দাবি রাখে। দেশে যেন কেউ এই ধরনের ঘটনার ভবিষ্যতে ঘটাতে না পারে সেই বিষয়গুলো খুবই সতর্কতার সহিত দেখা হচ্ছে। নতুন কর্মসূচির ঘোষণা দিল বিএনপির ছাত্রদল।
জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর হতে চলল। উত্তপ্ত 2024 সালের এই সময়ে বাংলাদেশে তৎকালীন সময়ে অনেক বড় সমস্যা চলছিল। সারা দেশ জুড়ে গোলাগুলি, মানুষ মরার ঘটনা এবং নতুন করে এমন কিছু ঘটনা ঘটছিল যখন বাংলাদেশে তখন মাঠে নেমে পড়েছিল লাখ লাখ সাধারণ মানুষ। তাদের আন্দোলনের ফলে তৎকালীন সময় স্বৈরাচারী শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। শেখ হাসিনা পালিয়ে যাবার পর মূলত বাংলাদেশে এখন নেতৃত্ব দিয়েছে বিএনপির সরকার। তাই এই জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণে রাখতে তারা নতুন করে কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং তাদের সেই কর্মসূচি অনুযায়ী মাঠে নেমেছে সব পক্ষ। তারা মূলত যার যার জায়গা থেকে পরিস্থিতিগুলো সুন্দরভাবে দেখভাল করছে। নতুন করে বিষয়গুলো নিয়ে সবাই একসঙ্গে ভাবছে। বিএনপির নেতৃত্বাধীন ছাত্রদল শুধু নয়, মাঠে কর্মসূচি দিয়ে নামার সিদ্ধান্ত গ্রহণ করেছে জামাতের নেতৃত্বাধীন ছাত্র শিবির। এমনকি জামাতের মূল সংগঠনগুলো মাঠে নামবে বলে জানিয়েছে ছাত্রদল। তারা জুলাইকে স্মরণে রাখতে এবং 5ই আগস্ট স্বৈরাচারের বিদায় উপলক্ষে বিভিন্ন র্যালি, সমাবেশ সহ আলোচনার বিভিন্ন বিষয় সামনে নিয়ে এসেছে।